সপ্তাহ জুড়ে পানিবন্দী লাখ লাখ মানুষ। লক্ষ্মীপুরে বন্যার অবনতি, ফেনীতে উন্নতি হলেও কমেনি দুর্ভোগ। দুর্গম এলাকায় ত্রাণের জন্য হাহাকার, টিএসসি থেকে যাচ্ছে সহায়তা। সেপ্টেম্বর থেকেই কমছে জ্বালানি তেলের দাম। জীবনযাত্রার ব্যয় স্বাভাবিক করতেই সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের। পেট্রোল অক্টেন লিটারে কমতে পারে 8 থেকে 10 টাকা। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করে গেজেট প্রকাশ। ছাত্র জনতার আন্দোলন সন্ত্রাসী আখ্যা দিয়েছিল আওয়ামী লীগ সরকার, বললেন উপদেষ্টা। এবং সুপরিকল্পিতভাবে লুট করেছে এস আলম গ্রুপ। সম্পদ না কেনার আহ্বান বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। জানালেন টাকা কাজে লাগানো হবে দেশের কাজে। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। সপ্তাহ জুড়ে পানিবন্দী লাখ লাখ মানুষ। লক্ষ্মীপুরের কিছু কিছু জায়গায় বেড়েছে পানি। ত্রাণের জন্য হাহাকার বাড়ছে বন্যার্ত মানুষের। দুর্গতদের অভিযোগ, সড়কের পাশের এলাকায় ত্রাণ বিতরণ হলেও পৌঁছাচ্ছে না দুর্গম এলাকায়। বিস্তারিত জানিয়েছেন আতাউর কাউসার। অন্তত 12টি ঘর আছে, যে 12টি ঘরের অন্তত 50 জন মানুষ গত 3 দিন আগেই ঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন, কারণ বন্যার পানি ক্রমেই বাড়ছে। উজানের ঢল যতই ধেয়ে আসছে ফেনী থেকে নোয়াখালী লক্ষ্মীপুরের দিকে, ততই বাড়তে থাকছে এই বন্যার পানি। এখানকার মানুষ যারা এখনো পর্যন্ত আছেন তারা বলছেন গত 3 দিন আগেও এখানকার পানি আরো অর্ধেক পরিমাণ কম ছিল, যে পানি গত 2 দিনে বেড়ে অন্তত দ্বিগুণ হয়েছে। এবং এখনো যে পরিমাণ পানি আসছে তারা আশঙ্কা করছেন তারাও হয়তো আর বেশি সময় থাকতে পারবেন না তাদের ঘর বাড়িতে। চলে যেতে হবে কাছের কোনো আশ্রয় কেন্দ্রে অথবা পরিচিত কারো বাসায় যাদের বহুতল ভবন রয়েছে। আমরা অনেককেই দেখেছি যাদের দোতলা বাড়ি আছে তারা একতলা থেকে দোতলায় উঠে যেতে বাধ্য হয়েছেন। যারা এখনো তাদের নিচতলাতে আছেন তারা কোনোভাবে খাটের নিচে ইট দিয়ে সেই খাট উঁচু করে সে খাটে অবস্থান করছেন, এমনটি তারা বলেছেন। ওই দিকের অবস্থা খুব খারাপ, একটু ভালো নাই। হাতারা পানি তো এককারি এতটুক মানজা পরিমাণ উঠে গেছে। সাদে আছে, এটা সাদে আছে, বুঝছেন, খুব কষ্টে আছি আমরা এক কথায়, বুঝছেন। আমাদের এদিকে কোনো প্রতিনিধি কেউ যায় না। তবে সবচেয়ে বেশি সমস্যা যেটি দেখা দিয়েছে সেটি হচ্ছে খাদ্যের অভাব। আশপাশের অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে আজ পর্যন্ত একজনও তাদেরকে ত্রাণ দিতে আসেননি। লক্ষ্মীপুর সদর উপজেলার জামিরতলির পূর্ব গোপিয়ারখিল এলাকার এই জায়গাটিতে আমি এই মুহূর্তে আছি। তারা বলছেন এখানের অধিকাংশ মানুষ একবারের জন্য ত্রাণ পাননি। অনেকেই আছেন যারা বাধ্য হয়ে আশপাশের কোনো বাসায় অবস্থান নিয়েছেন, কিন্তু খাদ্যের অভাবে আজ 4-5 কিলোমিটার হেঁটে এই পানির মধ্য দিয়ে তারা যাচ্ছিলেন বাজারে, যদি তাদের পরিবারের সদস্যদের মুখে কিছুটা হলেও শুকনো খাবার তুলে দেয়া যায়। কিন্তু অনেকেই আবার বাজারে গিয়ে ফিরে এসেছেন, কারণ কিছু কিছু জিনিসের দাম অন্তত দ্বিগুণ হয়েছে, এমনটি তারা অভিযোগ করছেন। তারা সরকারি এবং বেসরকারি যে সংস্থাগুলো আছে যারা এখনো পর্যন্ত ত্রাণ দিয়ে যাচ্ছেন, উদ্ধার কাজ পরিচালনা করছেন, তাদের কাছে আকুল আবেদন জানিয়েছেন অন্তত ত্রাণ দিয়ে হলেও বন্যা শেষ হওয়া পর্যন্ত তাদেরকে যেন বাঁচিয়ে রাখা হয়, না হলে খাদ্যের অভাবে মারা যেতে হবে তাদের। ত্রাণ দেয় না, ত্রাণ এখন দিতে গেলে মনে করি এরা কাঠ একটা ছায়, কাঠের তো না থাকলে ত্রাণ দেয় না। সব লই যাই আমি কালিয়া খুঁজলাম, আমার পরিবারও যাই এনে খাড়াইছে, দেয় না হেমি লই গেছে। হাত বাড়ি বেঁচছেন আমরা 2 ভাই চাই না, হাঁস বাড়ি হাড়িরা হাইছে, তারা বাঘ করে নিচে আঙ্গরে দেয় না। সকাল থেকে আমরা অনেকগুলো গাড়িকে দেখেছি, ত্রাণবাহী গাড়ি, যে গাড়িগুলো দাসেরহাট সড়কের দিকে গিয়েছে, কিন্তু দাসেরহাট সড়কের দিকে যেতে হাতের বামে যে গোপিয়ারখিল এলাকায় আমি এখন আছি, এদিকে কোনো গাড়ি আমি প্রবেশ করতে দেখিনি। একই অবস্থা আরও আশপাশের অনেক শাখা সড়কে। তারাও বলছেন যে ত্রাণের গাড়িগুলো সরাসরি দাসেরহাটের দিকে চলে যায়, যাওয়ার পথে রাস্তার পাশে যদি কাউকে পায় সেক্ষেত্রে ত্রাণ দিয়ে যায়, তবে ভেতরে প্রবেশ করে না। আর এই ভেতরে প্রবেশ না করার অন্যতম একটি কারণ হিসেবে আমি যা দেখেছি, সড়কগুলোতে পানি জমে আসলে গাড়ি চলাচলের উপযোগী আর নেই। সেক্ষেত্রে নৌকাই হতে পারে এই প্রত্যন্ত অঞ্চল বা দুর্গম এলাকার বন্যা দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছানোর একমাত্র উপায়। লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দার ইউনিয়ন থেকে আতাউর কাউসার, সময় সংবাদ। বন্যার আরো বিস্তারিত খবর জানাতে লক্ষ্মীপুরের রামগতি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতাউর কাউসার। সরাসরি চলে যাবো তার কাছে। আতাউর, আছি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরপরাগাছা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে। আমার চারপাশে আমি যতদূর দেখেছি শুধু পানি আর পানি, এবং পানিবন্দী হাজার হাজার মানুষ। এই ইউনিয়নটিতেই শুধু হাজার হাজার মানুষ পানিবন্দী। এছাড়া এই যে লক্ষ্মীপুর জেলার মধ্যে লাখ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছেন, এবং এখানকার মানুষ বলছেন যে এই যে বন্যায় এই পরিমাণ পানি জমেছে, সেই পানি
অনায়াসে সরে যেতে পারতো যদি খালগুলো পরিষ্কার থাকতো, যদি খালগুলো সংস্কার করা হতো। আমার পাশে একটি নদী আছে যে নদীটির নাম ভুলুয়া নদী। এই নদী দিয়ে নোয়াখালী অঞ্চল থেকে পানি লক্ষ্মীপুরে প্রবেশ করে। অর্থাৎ যে বিষয়টি আমরা গত কদিন ধরেই বলছিলাম, ফেনী থেকে নোয়াখালী হয়ে লক্ষ্মীপুর হয়ে পানিগুলো মেঘনা নদীতে যাওয়ার কথা, কিন্তু খাল খনন না করার কারণে এবং ভুলুয়া নদীর সেই গভীরতা কম থাকার কারণে এবং একই সাথে খাল দখল হয়ে যাওয়ার কারণে পানিগুলো কিন্তু অনায়াসে মেঘনা নদীতে যেতে পারছে না। ফলাফলস্বরূপ এখানকার লাখ লাখ মানুষ আজ পানিবন্দী। তারা বলছেন যে এবারের বন্যা হয়তো শেষ হয়ে যাবে আর কিছুদিন পরে, মানুষ বাঙালি ঘুরে দাঁড়ানোর জাতি, হয়তো ঘুরেও দাঁড়াবে, কিন্তু আগামী বছর বা তার পরের বছর বা তার পরের বছর যদি আবারও বন্যা হয়, এভাবে বারবার বন্যা হলে খাদ্যশস্যের সমস্যা হবে, মানুষের জীবিকার সমস্যা হবে। সব মিলিয়ে এক সময় হয়তো ঘুরে দাঁড়ানোর যে স্বকীয়তা বাঙালির রয়েছে তা হারিয়ে ফেলবে এই অঞ্চলের মানুষ। কাজেই তারা আকুল আহ্বান জানিয়েছেন সরকারের কাছে যত দ্রুত সম্ভব বাংলাদেশের যতগুলো খাল আছে সেই খালগুলো সংস্কার করে, নদীগুলোকে সংস্কার করে পানি দ্রুত যাতে নিষ্কাশন করা যায় সেই ব্যবস্থা যেন গ্রহণ করা হয়। এবং বলছেন যে ক্ষমতাসীন যখন যারাই আসেন, যে রাজনৈতিক দল, তাদের একাধিক ব্যক্তি নদী দখল, নদীর আশপাশের খাস জমি দখল করে নদীকে আসলে নদীর যে স্বাভাবিক চলাচলের প্রক্রিয়া সেটিকে বন্ধ করে দেয়। কাজেই তারা অনুরোধ করেছেন যে এই বিষয়ে যেন বর্তমান সরকার যথেষ্ট সচেতন হয়ে তা দখলমুক্ত করার ব্যবস্থা করেন এবং সংস্কারের ব্যবস্থা করেন, যাতে এরপরে কখনো আবার বন্যার আশঙ্কা বা বন্যা হলেও যেন দ্রুত সেই পানিগুলো নদীতে ফেলা যায়। তাহলে অন্তত এখানকার মানুষ ঝুঁকিমুক্ত হবে বন্যার আশঙ্কা থেকে এবং তারা জীবন জীবিকা সঠিকভাবে নির্বাহ করতে পারবেন। তো এছাড়া আমি দেখেছি আজকে সারাদিন লক্ষ্মীপুরের বিভিন্ন জায়গায় আমি ঘুরেছি, বিভিন্ন জায়গায় পানিবন্দী প্রচুর মানুষ রয়েছেন। সেই মানুষেরা ত্রাণ পাচ্ছেন না অনেকে, কেউ বলছেন যে একাধিক ব্যক্তি ত্রাণ পাচ্ছেন, আবার কেউ বলছেন যে তারা গত 15 দিনে একবারের জন্য ত্রাণ পাননি। তারা অনুরোধ করেছেন যেন প্রত্যেকটি বাড়ি ধরে ধরে, ঘর ধরে ধরে প্রত্যেকটি মানুষকে ত্রাণের আওতায় আনা হয়। তাহলে এই ছোট শিশু, বৃদ্ধ, বাবা মাকে নিয়ে এখন যারা পথে বেসেছে এই মানুষগুলোকে যেন কোনোভাবে তারা যেন জীবিত থাকতে পারেন, সেই অবস্থা আসার জন্য সকলকে অনুরোধ করছেন যেন যাতে ত্রাণটি ঠিকভাবে দেয়া হয় এবং ত্রাণ পেয়ে যাতে এই মানুষগুলো খেয়ে পড়ে বাঁচতে পারেন। তারা বলছেন যে তারা পানিবন্দী থেকে এমনিই স্বাভাবিক জীবনযাপনের ক্ষমতা হারিয়ে ফেলছেন। যদি এই অবস্থায় তারা খাদ্য সংকটে পড়ে অনাহারে অসুস্থ হয়ে যান, অনাহারে খাদ্যাভাবে মারা যান, তাহলে আসলে সেটি মেনে নেওয়ার উপায় নেই। তো এই অবস্থায় তারা বলছেন সকলেই যাতে ত্রাণের ব্যবস্থাটি সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে সকলকে দেয়া যায়। লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা থেকে আতাউর কাউসার, সময় সংবাদ। লক্ষ্মীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আতাউর কাউসার। ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কমেনি দুর্ভোগ। এখনো পানিবন্দী প্রায় 5 লাখ মানুষ। ভেসে গেছে মাছের ঘের, মাঠের ফসলও। কোথাও কোথাও পানি নেমে যাওয়ায় ফুটে উঠছে ক্ষতচিহ্ন। আতিয়া সজলের রিপোর্ট। বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, কারণ আগে জেলা সদরের সাথে উপজেলাগুলোর সাথে যে যোগাযোগ ব্যবস্থা ছিল, সমস্ত আঞ্চলিক সড়কগুলো ছিল কোমর পানি অথবা মাথা পানির উপরে পানি। সেখানে পানি কমে গিয়ে সকল উপজেলার সাথে সড়ক পথে যোগাযোগ সম্ভব হচ্ছে। তবে সবগুলো উপজেলার প্রায় সবগুলো বাড়িতেই এখনও পানি রয়েছে। অনেক আঞ্চলিক সড়ক বা পাড়া মহল্লার সড়কগুলোতে এখনও পানি উঠে রয়েছে, যার কারণে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক নয়। বিদ্যুৎ ব্যবস্থাও পুরোপুরি স্বাভাবিক হয়নি। মোবাইল নেটওয়ার্কের বেশিরভাগ জায়গায় এখনও পাচ্ছেন না ভুক্তভোগীরা। অন্যদিকে যেসব অঞ্চলে পানি কিছু কমতে শুরু করেছে, সেখানে বন্যার পানি টানার সাথে সাথে ফুটে উঠছে বন্যার ক্ষতচিহ্ন। ঘরে থাকার মতো কোনো অবস্থা নাই, গরু ছাগল সবকিছুই গেছে, হাঁস মরক, মানুষ কোন রকমে না খাই বাঁচি রয়েছি। রানমু খামু দে পিনমু দে কিছুই নাই, সবগুলা নিয়ে গেছে। আস্তে আস্তে সবাই যার যার বাড়িতে ফিরে যাচ্ছে। সদরের 2-1টা ইউনিয়নে কিছু কিছু জলাবদ্ধতা আছে, বাট ম্যাক্সিমামে নেমে গেছে। অন্যদিকে ত্রাণ ব্যবস্থাপনায় কিছুটা শৃঙ্খলা এলেও পুরোপুরিভাবে তা শৃঙ্খলিত না হওয়ার কারণেই কেউ ত্রাণ একবার পাচ্ছে বা একাধিকবার পাচ্ছে, আবার অনেকে মোটেও পাচ্ছেন না। আর পানি টানার সাথে সাথেই দেখা দিয়েছে চর্মজনিত রোগ এবং পানিবাহিত রোগ। এই সমস্যার সমাধানে এখন বেশি করে দরকার ওষুধপত্র এবং ডাক্তার নার্সদের মতো মেডিকেল টিম। তবে বন্যা দুর্গতদের স্বস্তি দিতে কাজ করে যাচ্ছে
বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। এই উপহার সামগ্রী যথাযথ চেষ্টা করছি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। জেলা প্রশাসন বলছে পানি কিছুটা কমলেও এখনও কমপক্ষে 5 লাখ লোক জেলার পানিবন্ধ অবস্থা রয়েছে। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। এদিকে পার্বত্য জেলা রাঙামাটির বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলো এখনও বাড়িঘরে পানি থাকায় দুর্ভোগে মানুষ। খাগড়াছড়িতে বানের পানি নেমে যাওয়ায় ফুটে উঠছে ক্ষতচিহ্ন। বানের পানিতে ডুবে আছে ঘরবাড়ি, ঘর আর বাহির একাকার হয়ে জলমগ্ন পরিবেশ। রাঙ্গামাটিতে বন্যার পানি নামতে শুরু করলেও এখনো পানিবন্দী 6 উপজেলার কয়েক হাজার মানুষ। রান্নাঘর ডুবে থাকায় এখনো বাইরের খাবারের উপর নির্ভর করতে হচ্ছে বানভাসীদের। রয়েছে তীব্র খাবার পানির সংকট। আশ্রয় কেন্দ্রে থাকা লোকজনের বাড়ি ফিরে যাওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। ঘরের পানি এখনো কমে নাই, এমনি ওই মানে সাধারণ করে একটু কমছে। বাথরুম বন্ধ হয়ে রয়েছে, রান্না বাড়া বন্ধ হয়ে রয়েছে, পাকঘর টুকতে রয়েছে। এখন বাসার পানি যদি কমে যেত আমাদের সুবিধা হবে। এক রাতে একদিনে ভালো পানি কমছে, যদি কমে তাহলে আমাদের দুর্ভোগ কমবে। এদিকে মঙ্গলবার রাত থেকে কাপ্তায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের 16টি জলকপাট 18 ইঞ্চি খুলে দেয়া হয়। এতে প্রতি সেকেন্ডে 32 কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। বন্যার পানি নেমে যাওয়ায় পার্বত্য জেলা খাগড়াছড়িতে ফুটে উঠছে ক্ষতচিহ্ন। জেলার 107 কিলোমিটার রাস্তা, 14টি কালভার্ট ও 3টি সেতুর ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও কৃষিখাতে 2124 হেক্টর ফসলি জমি নষ্ট হয়েছে। বান্দরবানে কেএনএফের সশস্ত্র সংগঠনের কারণে পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে মানবিক সহায়তা দিয়েছেন বান্দরবান সেনা রিজিয়ন। যাদের গাড়ি, সিএনজি, হোটেল, রিসোর্ট, ট্যুরিস্ট গাইড ও বোট চালক শ্রমিকদের মানবিক সহায়তার অংশ হিসেবে 448 জনের মাঝে 20 কেজি করে 9 মেট্রিক টন চাল বিতরণ করা হয়। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস না থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হবে। দ্রুতই পানি নেমে যাবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। দেশের উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল এবং তার উজানে বিগত 24 ঘন্টায় কোনো উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয় না এবং আমাদের সব কয়টি স্টেশন, আমাদের যে পর্যবেক্ষণাধীন স্টেশনগুলো রয়েছে সব কয়টি গতকালকেই বিপদসীমার নিচে নেমে এসেছে এবং বর্তমানে সব কয়টি স্টেশনে বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আগামী 24 ঘন্টাতেও আমরা ওই উজানে বা ত্রিপুরা অঞ্চলে কোনো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস পাইনি। এজন্য আমরা আশা করছি যে এই বন্যা পরিস্থিতির যে উন্নতিটা সেটা অব্যাহত থাকবে এবং অতি দ্রুতই বন্যার পানি নেমে যাবে। সপ্তম দিনের মতো চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচি। বন্যা দুর্গতদের জন্য সকাল থেকেই ট্রাকে ট্রাকে আসছে শুকনা খাবার, স্যালাইন, বিশুদ্ধ পানি। কেউ কেউ আবার দিচ্ছেন নগদ অর্থ সহায়তা। পরে সেগুলো পাঠিয়ে দেওয়া হচ্ছে দুর্গত এলাকায়। এভাবেই কাঁধে কাঁধ মিলিয়ে বন্যার্তদের জন্য আসা ত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকেই টিএসসিতে আসতে শুরু করে গুড়, মুড়ি, চিনি, শিশু খাদ্য সহ বিভিন্ন খাদ্যপণ্য। জমা পড়ছে ফিটকিরি, ন্যাপকিন সহ প্রয়োজনীয় ব্যবহার সামগ্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ডাকসু ও খেলার মাঠে ত্রাণ সংগ্রহ করছেন শিক্ষার্থীরা। সামগ্রীর পাশাপাশি নগদ অর্থ দিয়েও বন্যা দুর্গতদের পাশে দাঁড়াচ্ছেন সাধারণ মানুষ। আমি আব্বুকে বলেছি যে আব্বু আমার ব্যাংকে না ভাতে আমার ভাইয়ারও কাপড় চোপড় না এবং আমারও কাপড় না। প্রয়োজন হলে আমরা সবসময় আপনাদের সাথে আছি, বিশেষ করে ছাত্রদের সাথে সবসময় আছি। এই যে একতা, এইটাই আগামী বাংলাদেশের জন্য অত্যন্ত কল্যাণ বয়ে আনবে। ব্যক্তি পর্যায়ের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও আসছে ত্রাণ। স্কুল কলেজের শিক্ষার্থীরাও কেউ দিচ্ছে জমানো টাকা, কেউ বা আবার ঔষধ। বন্যা আসা মানুষরা অনেক কষ্ট করতেছে, ওদের পাশে আমরা দাঁড়াইছি, এটা আমাদের ভালো লাগতেছে। এখন আমরা ওদের পাশে না দাঁড়ালে কি হবে? আমরাও তো এই দেশের নাগরিক। শিক্ষার্থীদের পক্ষ থেকে পোশাকের পরিবর্তে খাবার পাঠানোর আহ্বান জানানো হচ্ছে। কাপড় আর আমরা চাচ্ছি না, বাট অনেকেই হচ্ছে এখনো কাপড় নিয়ে আসতেছে। কাপড় আর আমাদের লাগবে না, আমরা হচ্ছে কি এখন ভারী খাবার হাত দিচ্ছি, আমাদের ভারী খাবারটাই প্রয়োজন। তাদেরকে যেইভাবে বাসা বাড়ি রিফর্ম করা যায়, পুনর্প্রতিষ্ঠা করা যায়, সেইভাবে সেই দিকে আমরা মনোযোগ দেব। ত্রাণ সংগ্রহের পর সেগুলো পাঠিয়ে দেওয়া হচ্ছে দুর্গত এলাকায়। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন সহকর্মী চন্দ্রিমা চৌধুরী। সরাসরি চলে যাব তার কাছে। চন্দ্রিমা,
সপ্তম দিনের মতো আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে চলছে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহের কার্যক্রম এবং এখানে বিভিন্ন স্থান থেকে মানুষ আসছে শুকনো খাবার এবং অর্থ দিয়ে যাচ্ছে। মূলত এই যে টিএসসি প্রাঙ্গণে আজ অর্থ সংগ্রহ করা হচ্ছে সকাল 8টা থেকে এবং এছাড়া অন্য যেই খাবার থেকে শুরু করে অন্যান্য জামা কাপড় এবং বিভিন্ন জিনিসপত্র যেগুলো জমা দিতে আসছেন সাহায্যকারীরা, তারা কিন্তু জিমনেশিয়াম এবং ডাকসুতেও কিন্তু এগুলো সংগ্রহ করছে। গতকালকের হিসাব অনুযায়ী যদি বলি যে গতকাল রাত 8টা পর্যন্ত কিন্তু সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু এই বন্যার্তদের সহযোগিতায় ত্রাণের অর্থ উত্তোলন করা হয়েছিল প্রায় 51 লক্ষের মতো। আজও কিন্তু সকাল থেকে শুরু হয়ে গেছে এই অর্থ সংগ্রহের কার্যক্রম। একই সাথে তারা আমাদের যেটা বলছিলেন যে প্রচুর পরিমাণে তাদের এখানে স্যালাইন আসছে এবং ওষুধ আসছে, কিন্তু তারা বলছিলেন যে স্যালাইন এবং নাপার পরিমাণ যে পরিমাণে রয়েছে সেই পরিমাণে অন্যান্য ওষুধ যেগুলো রয়েছে সেগুলো নেই, যেহেতু বন্যার পানির কারণে যে কমিউনিটি ক্লিনিকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ওষুধের একটা সংকট সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে কিন্তু সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে। একই সাথে তারা যেটা জানিয়েছিলেন যে চিড়া, মুড়ি এবং চিনি সহ যে সকল শুকনা খাবার রয়েছে এই সকল খাবারের সংকট সৃষ্টি হয়েছে এবং তারা কিনতে গেলেও পাচ্ছে না। সকলকে কিন্তু এই সকল খাবার নিয়েও কিন্তু এখানে আসার আহ্বান জানিয়েছিলেন এবং তারা যেটা একই সাথে বলছিলেন যে কাপড়ের পরিমাণটা কিন্তু এত বেশি হয়ে গেছে তারা এই মুহূর্তে ডিস্ট্রিবিউশনের অবস্থা নেই এবং তারা চাচ্ছিলেন যে আপাতত যাতে কেউ আর নতুন করে কাপড় নিয়ে এখানে না আসে। এই মুহূর্তে আমরা দেখাচ্ছিলাম যে টিএসসি চত্বরে কিন্তু যথাক্রমে কিন্তু সারাদিনই কর্মযজ্ঞের মধ্যে দিয়ে তারা রয়েছে। প্রচুর পরিমাণে খাবার পানি এখানে মানুষ নিয়ে আসছে এবং একই সাথে কিন্তু হিউম্যান চেইন তৈরি করে তারা একদম মূল ফটক থেকে ভেতর পর্যন্ত ক্যাফেটেরিয়ায় তারা বিভিন্ন ধরনের খাবার, যেমন শুকনো খাবারের মধ্যে রয়েছে চিড়া, মুড়ি এবং শিশু খাদ্য। একই সাথে কিন্তু এই মুহূর্তে কিন্তু যেহেতু বন্যার্তদের প্রচুর পরিমাণ নারী রয়েছে এবং তাদের জন্য কিন্তু প্রচুর পরিমাণ স্যানিটারি ন্যাপকিনের প্রয়োজন রয়েছে এবং তারা কিন্তু সেগুলো সংগ্রহ করে যাচ্ছে এবং সেগুলো নিয়ে আসার আহ্বান জানাচ্ছে এবং আজকেও কিন্তু এই ত্রাণ সংগ্রহের কার্যক্রম কিন্তু চলবে এবং রাত 8টা নাগাদ জানা যাবে যে আজকে তারা কি পরিমাণ অর্থ উত্তোলন করতে পেরেছে এবং এই পরিমাণ এই এখন পর্যন্ত যেই পরিমাণ শুকনো খাবার প্রয়োজন ছিল প্রচুর মানুষ নিয়ে আসছে এবং সকলের প্রতি আহ্বান জানানো যাচ্ছে যে তারা যেন একদম সুষ্ঠু একটা পরিবেশে এখানে কাজ করে যেতে পারে এবং তাদের এই সাহায্য করার যে কার্যক্রম তারা ভবিষ্যতে এরকমভাবে চলমান রাখবে বলে তারা আমাদেরকে জানিয়েছিলেন। এই ছিল আমার কাছে টিএসসি চত্বর থেকে সর্বশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী চন্দ্রিমা চৌধুরী। দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা না হলে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানের সংবাদ সম্মেলনে তিনি বলেন, 1-11-র মতো যেন বিরাজনীতিকরণ না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। এ সময় জামায়াতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় সাধুবাদ জানান মির্জা ফখরুল। একদিন আগে অনুষ্ঠিত হয়েছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। সেখান থেকে নেওয়া সিদ্ধান্ত জানাতে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি দাবি করেন, ছাত্র জনতার আন্দোলন নস্যাৎ করতে এখনও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। বিশেষ করে বিরাজনীতিকরণের জন্য 1-11-র মতো আবারও চক্রান্ত চলছে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে বিদেশ থেকে, বিশেষ করে পার্শ্ববর্তী দেশের ভারত থেকে এমন কতগুলো প্রচারণা চালানো হচ্ছে যে প্রচারণাগুলোর দিকে যেন বাংলাদেশের যে বিপ্লব সেটাকে তারা নস্যাৎ করতে চায়। আবার সে আগের মতো 1-11-র মতো বিএনপিকে লক্ষ্য করেই সেই কাজগুলো করা হচ্ছে। জামাত ইসলামের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক তা চায় না বিএনপি। দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে 1 সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী সম্পূর্ণ ব্যয় ত্রাণ তহবিলে দেওয়ার ঘোষণা দেন বিএনপি মহাসচিব। না, আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না, সে যে দলই হোক। আমরা কি চাই, ওনারা কি চান, জনগণ কি চায়, একটা আলোচনা হতে হবে। তো সেই আলোচনার জন্য আমরা বলেছি যে সংলাপ হওয়া প্রয়োজন। বর্তমান সরকারের সঙ্গে আপনার রাজনৈতিক দলগুলোর অতি দ্রুত আলোচনা প্রয়োজন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, আওয়ামী লীগের মতো অগণতান্ত্রিক এবং গুম নির্যাতনের সরকার কেউ চোখে দেখেনি। আইনের শাসন চলবে, কিন্তু যে আইনের শাসনের নামে 16 বছর যারা আমার সম্পদ লুট করে
কানাডায় বেগম পাড়া করেছে, তারা এখনো সচল, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দাবি আদায়ের নামে বিভিন্ন সংগঠনের ব্যানারে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে বলেও অভিযোগ তার। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যে সেপ্টেম্বর থেকেই জ্বালানি তেলের দাম কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। জ্বালানি বিভাগ ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সূত্রে জানা গেছে, কেরোসিনের চেয়ে কমতে পারে পেট্রোল আর অকটেনের দাম। সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী অন্তত 8 থেকে 10 টাকা কমতে পারে পেট্রোল অকটেনের দাম। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF-এর ঋণের শর্ত মেনে গেল মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু হয় দেশে। কথা ছিল বিশ্ববাজারে তেলের দামের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারেও কৌশলগত এই পণ্যটির দাম নির্ধারণ হবে। মার্চে শুরু হওয়া নতুন এই প্রাইসিং ফর্মুলায় আবারও সংস্কারের পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং জ্বালানি বিভাগের সূত্রগুলো বলছে, তেল বিক্রি থেকে বিপিসির মুনাফা কমাতে এবং মূল্যস্ফীতির লাগাম টানতে সেপ্টেম্বরেই সব ধরনের জ্বালানি তেলের দাম কমতে পারে। বিগত সরকার 2024-25 অর্থবছরে বিশ্ববাজার থেকে কেনা তেলের গড় মূল্য প্রাক্কলন করেছিল ব্যারেল প্রতি $122, যা এখন গড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $90 থেকে $93 মধ্যে। সেই হিসেবে দেশের বাজারেও এবার উল্লেখযোগ্য হারে কমতে যাচ্ছে জ্বালানি তেলের দাম। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জুলাইয়ের নির্ধারিত দামেই দেশে বিক্রি হচ্ছে তেল। সেই হিসেব এবার নতুন সমীকরণে। মূল্য নির্ধারণ নিয়ে কাজ করা দায়িত্বশীল কর্মকর্তাদের দাবি, সেপ্টেম্বর থেকে পেট্রোল অকটেনের লিটার প্রতি দাম কমতে পারে অন্তত 8 থেকে 10 টাকা। এছাড়া দাম বিশ্ববাজারে কিছুটা বেশি থাকায় ডিজেল কেরোসিনের মূল্য লিটার প্রতি কমতে পারে 1 টাকা 50 পয়সা থেকে 1 টাকা 75 পয়সার আশপাশে। তবে ঠিক কবে জ্বালানি তেলের দাম কমানোর নির্বাহী আদেশ জারি করবে সরকার, তা এখনও নিশ্চিত করেনি কেউ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। তেল গ্যাসের দামে গ্রাহককে স্বস্তি দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজলুল কবির খান। বিকেলে পেট্রো বাংলায় কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। উদ্দেশ্যটা হচ্ছে গ্রাহক যাতে অতি মূল্য না দিতে হয় সেটা দেখা। আবার এটাও ভাববো যে এই বিআরসির প্রসেসে এটা কি দ্রুত করা যায়, নাকি এই যেটা বললাম যে এখন যে বর্তমান যে আছে সেটা করা, এটা আমরা বললাম যে এটা আমরা পরীক্ষা করব। তো এটা যদি মনে হয় যে না বিআরসি এরকমভাবে আরও দ্রুত করতে পারবে, যদি করতে পারে তাহলে সেটা আমরা চিন্তা করব। এস আলমের মতো ব্যাংক লুটের এত বড় নজির পৃথিবীতে নেই, যারা দখলদারিত্বের মাধ্যমে 5 লাখ কোটি টাকা লুট করেছে। তাই ব্যাংক হেকো এই গ্রুপের কোনো সম্পদ না কেনার আহ্বান জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, এ সম্পদ দেশের কাজে ব্যবহার করা হবে। একই সঙ্গে আমানতকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসার চালানোর জন্য যতটুকু দরকার ততটুকু টাকা তুলুন। দুর্বল ব্যাংকগুলোকে সবল করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান গভর্নর। ব্যাংক হেকো এক দানবের নাম এস আলম। হাসিনা সরকারের পৃষ্ঠপোষকতায় যারা দেশের সবচেয়ে সুনাম অর্জনকারী ইসলামী ব্যাংক সহ দখল করেছিল 5টি ব্যাংক, লুট করেছে লাখ লাখ কোটি টাকা। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এস আলমের কবল থেকে একে একে মুক্ত করা হয় ব্যাংকগুলো। ব্যাংক খাতের সংস্কারের অংশ হিসেবে ভেঙে দেওয়া হচ্ছে পুরনো পরিষদগুলো, যেগুলো অ্যাকশন নিতে হয়। চলমান সংস্কার কাজের মধ্যেই কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর আহসান এস মনসুর নিয়মিতই প্রেস ব্রিফিং করে জানাচ্ছেন তার কর্মযজ্ঞের সবশেষ। বুধবার বাংলাদেশ ব্যাংকে গভর্নর সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ব্যাংক খাতে যে সুশাসনের অভাব তা ফিরিয়ে আনতে কাজ চলছে। ব্যাংক কমিশনের মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে সংস্কার করা হবে বলে জানান গভর্নর। আগের যে চ্যুতি বিচ্যুতিগুলো হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের থেকে, সেটা যেন আর না হয়। নির্মোহভাবে কাজ করে আমরা ব্যাংকগুলোকে একটা জায়গায় যেটা নিয়ে যেতে পারি। এস আলমের সম্পদ না কেনার আহ্বান জানিয়ে গভর্নর বলেন, এই অর্থ উদ্ধার করে ব্যবহার করা হবে দেশের স্বার্থে। এস আলম গ্রুপের সম্পদ যেন কেউ না কিনে, দেশের স্বার্থে অন্য কেউ যেন এই সম্পদে
হাত না দেয়। দুর্বল ব্যাংকের গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে গভর্নর বলেন, সবাই যদি একসঙ্গে টাকা তুলতে যায় তাহলে ব্যাংক টাকা দিতে পারবে না, তাই ভয়ের কিছু নেই, সবাইকে যার যার টাকা বুঝিয়ে দেওয়া হবে। একসাথে তুলতে যাবেন না, সবাই যদি তুলতে যান তাহলে কেউ টাকা পাবে না। কাজেই একটু ধৈর্য ধরেন, যাতে আস্তে আস্তে সবাই সময় মতো তাদের টাকাটা আস্তে আস্তে পেতে পারেন। গভর্নর আরও জানান, রিজার্ভ আর কমবে না, বরং বাড়ার সম্ভাবনা আছে। মূল্যস্ফীতি কমিয়ে আনার জন্য এক্সচেঞ্জ রেট ঠিক রেখে আমদানি রফতানি স্বাভাবিক রাখা ও মনিটরিং ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি। আমদানি সোর্সে যেটা ইনফ্লেশনটা হয় সেটা হবে না। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বছরে গড়ে ৬৪,০০০ কোটি টাকা করে গত ১৬ বছরে পাচার হয়েছে ১১ লাখ কোটি টাকা। দেশে প্রতি ৩টি ব্যাংকের ২টিতেই সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। দেশ থেকে বিদেশে ১,০০০ কোটি টাকা যাওয়ার তথ্য বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে লুকাচ্ছে সরকারি বেসরকারি ব্যাংকগুলো। অর্থনীতিবিদরা বলছেন, অর্থ পাচার দেশের মেরুদণ্ডকে ভেঙে দিচ্ছে। মার্জিয়া মামুর রিপোর্ট। ১৬ বছরে দেশ থেকে পাচার হয়েছে ১১ লক্ষ কোটি টাকা। গড়ে বছরে পাচার হচ্ছে ৬৪,০০০ কোটি টাকা। অথচ অর্থ পাচারের ঘটনায় করা মামলাগুলোর ৯৫%রই নিষ্পত্তি হয়নি। আর পাচারকারী পালিয়ে যাওয়ার পর টনক নড়ছে দুদকের। এমন অবস্থায় প্রশ্ন জেগেছে, তবে কি শস্যের ভেতরেই ভূত? গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী আমদানি রফতানির সঙ্গে পাল্লা দিয়েই বাংলাদেশ থেকে বিদেশে বেড়েছে অর্থ পাচার। ২০০৯ থেকে ১৫ সাল নাগাদ পাচারকারীরা দেশ থেকে ৫,৩৯২ কোটি টাকা ও ২০১৬ সাল থেকে ২০ সাল নাগাদ ৩,২০,০০০ কোটি টাকা বিদেশে পাচার করে। এসব টাকা পাঠানো হয় যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, কানাডা, মালয়েশিয়া সহ 10টি দেশে। দুর্নীতি দমন কমিশন বলছে, এসব টাকা পাচার হয়েছে দেশের সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে। গড়ে প্রতি 3টি ব্যাংকের 2টিতেই সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে। সরকারি ব্যাংকও আছে, বেসরকারি ব্যাংকও আছে। বাংলাদেশে যতগুলো এক্সিস্টিং ব্যাংক আছে তার 2/3 ব্যাংকই সন্দেহজনক লেনদেনের এলিগেশন আছে। দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দেওয়ার জন্য অর্থ পাচারই এনাফ, আর কিছু লাগে না। সেখানে যদি অর্থ পাচার রোধ করা না যায়, ঠেকানো না যায়, সরকারের কাঠামোগুলো যদি অর্থ পাচার রোধ করতে না পারে, তাহলে এই কাঠামো থেকে লাভ কি? অর্থ পাচারের এই মহোৎসবকে অশনি সংকেত উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, অর্থ পাচারকারীরা দেশের অর্থনীতির মেরুদণ্ডকে ভেঙে ফেলছে। অনেক বড় বড় ব্যক্তি বা গোষ্ঠী আছে যারা এই কাজগুলো করে থাকে এবং তার ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। অর্থ পাচারের ঘটনায় দৃষ্টান্তমূলক সাজার কথা জানিয়ে ২০২২ সালে হাইকোর্টের একটি বেঞ্চ পাচারকারীদের গুলি করে শাস্তি দেওয়া উচিত বলেও মন্তব্য করেন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। সুনির্দিষ্ট প্রক্রিয়ায় পাচার হওয়া অর্থ এবং দুর্নীতিগ্রস্তদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করানো সম্ভব বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। জাতীয় বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল এবং সরকারের 5টি প্রতিষ্ঠানের সমন্বয়ে স্থায়ী টাস্ক ফোর্স গঠনেরও সুপারিশ করে সংস্থাটি। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধে অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র পরিচালনার 9টি ক্ষেত্রে 55টি সুপারিশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে বিগত সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে অর্থ এবং দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব। এছাড়া জাতীয় বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের দাবি জানায় সংস্থাটি। দুর্নীতি এবং অর্থ পাচার রোধে দুদক, বিএফআইইউ, এনবিআর, সিআইডি, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে সম্পৃক্ত করে স্থায়ী টাস্কফোর্স গঠনের সুপারিশ করা হয়। আমরা চেয়েছি অর্থ তথ্য দেয়, অথচ আমরা জানি সুনির্দিষ্টভাবে যে প্রক্রিয়ার অর্থ তথ্য চাওয়ার কথা সেই প্রক্রিয়া তারা অনুসরণ করেননি। এই সংস্কারের পদ্ধতি থেকে এই অবস্থা থেকে সরে আসতে হবে। দেশে গণতান্ত্রিক চর্চায় একই ব্যক্তি 2 মেয়াদে প্রধানমন্ত্রী না থাকার সুপারিশ করেন ডক্টর ইফতেখারুজ্জামান। এছাড়া একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হিসেবে না থাকারও সুপারিশ করে টিআইবি। মত প্রকাশের যে মৌলিক স্বাধীনতা, আমাদের সংবিধান সম্পর্কে কোন দেশ সাথে সংবিধান নিয়ে সমালোচনা করা যায় না, কোন দেশ সাথে সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে সমালোচনা করা যায়। সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কিন্তু সরকারও সাংবিধানিক প্রতিষ্ঠান,
জাতীয় সংসদ সাংবিধানিক প্রতিষ্ঠান। আমরা যদি জাতীয় সংসদের সমালোচনা না করি, সরকারের সমালোচনা না করি, তাহলে আমাদের মৌলিক অধিকার খর্ব হলো। কাজে এই ধারাটি বাতিল করতে হবে। ছাত্র জনতার ত্যাগ মনে রেখে সত্যিকারের পরিবর্তনের জন্য কাজ করার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। তারা যদি এই আমাদের আন্দোলনের মূল চেতনা ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আমরা যেটা চাচ্ছি সেগুলো সম্ভব। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দেশের সব আইটি ট্রেনিং হাইটেক সফটওয়্যার পার্ক থেকে বাদ যাচ্ছে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নাম। এর পরিবর্তে সংশ্লিষ্ট জেলার নামে পার্কগুলোর নামকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে আগারগাঁওয়ে হাইটেক পার্কে এক বৈঠকে এ সিদ্ধান্ত দেন তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। নাম পরিবর্তন ছাড়াও হাইটেক পার্কে জমি বরাদ্দ ও বাতিল করতে সাবেক প্রতিমন্ত্রী পলক কোনো অনিয়ম করেছেন কিনা তা খতিয়ে দেখার নির্দেশও দেন নাহিদ। স্মার্ট বাংলাদেশের স্লোগান দিয়ে দেশে গড়ে উঠছে 92টি হাইটেক সফটওয়্যার টেকনোলজি পার্ক ও আইটি ট্রেনিং সেন্টার। এর মধ্যে বঙ্গবন্ধুর নামে 3টি, শেখ হাসিনার নামে 2টি, এম.এ. অজেদ মিয়া এবং শেখ জামালের নামে একটি সফটওয়্যার পার্কের নামকরণ করা হয়েছে। এছাড়া 71টি আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের নামকরণ করা হয়েছে শেখ কামালের নামে। হাইটেক পার্কগুলোর নামকরণ, ব্যবস্থাপনা ও কার্যক্রম সহ বিভিন্ন বিষয় নিয়ে বুধবার আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে হাইটেক পার্কের নির্বাহী কমিটির 32তম সভায় বসেন উপদেষ্টা নাহিদ ইসলাম। সভায় দেশের সব আইটি ট্রেনিং হাইটেক সফটওয়্যার পার্ক থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত দেন। এর পরিবর্তে সংশ্লিষ্ট জেলার নামে পার্কগুলোর নামকরণে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন উপদেষ্টা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মুগ্ধ, আবু সাইদ সহ আরো কয়েকজনের নামে হাইটেক পার্কের ডরমিটরির নামকরণের প্রস্তাব দিলেও তাতে সম্মত হননি নাহিদ ইসলাম। হাইটেক পার্কের জমি বরাদ্দ দেয়া এবং বাতিলের বিষয়ে অনেক অভিযোগ পাওয়া যাচ্ছে উল্লেখ করে এসব অনিয়ম দুর্নীতির সঙ্গে সাবেক প্রতিমন্ত্রী পলক জড়িত কিনা তা খুঁজে বের করার নির্দেশও দেন উপদেষ্টা। সভায় যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানিকে বাদ দিয়ে উন্মুক্ত দরপত্র পদ্ধতির মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে নতুন পিএমসি নিয়োগের সিদ্ধান্ত হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। নতুন কারিকুলাম বাতিল হলেও আগামী বছর থেকে ঠিক কী প্রক্রিয়ায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে তা এখনো স্পষ্ট নয়। বিদ্যমান কারিকুলাম সংশোধন করে পূর্ববর্তী কারিকুলামের সঙ্গে সমন্বয়ের দাবি জানিয়ে অভিভাবকরা বলছেন লিখিত পরীক্ষায় জোর দিতে হবে আর নতুন কমিশনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা সংস্কারের পরামর্শ শিক্ষাবিদদের। শাকির আহমেদের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের পতনের আগে থেকেই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে চালু হওয়া নতুন শিক্ষাক্রম বাতিলের দাবি জানিয়ে আসছেন অভিভাবক ও শিক্ষাবিদ সহ বিভিন্ন অংশীজন। তাতে কর্ণপাত করেনি শেখ হাসিনা সরকার। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার গণদাবি আমলে নিয়ে সমালোচিত কারিকুলাম বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছর থেকেই পুরনো কারিকুলামে ফেরার ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে ঠিক কী ধরনের কারিকুলামে আগামী বছর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে তা এখনো অস্পষ্ট। কারিকুলাম সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত অভিভাবকরা বলছেন নতুন কারিকুলামের ইতিবাচক কিছু দিক রেখে বাকিটা পুরনো কারিকুলাম থেকে নেওয়া যেতে পারে। অন্তত কি করতে হয় 30 বা 40% আগের কারিকুলামটা রাখতে হয় নতুন কারিকুলাম চালু করলে। এটা কিন্তু এই কারিকুলামের ক্ষেত্রে কিন্তু করা হয়নি। সকলের সম্মিলিত একটা আলোচনার মাধ্যমে মতামতের মাধ্যমে সমন্বয় করে একটা যুগোপযোগী কারিকুলাম বাস্তবায়ন করা উচিত। বিশেষত শিক্ষণকালীন মূল্যায়ন বা প্র্যাকটিক্যাল কার্যক্রমের পাশাপাশি লিখিত পরীক্ষায় আরও বেশি জোর দেওয়ার দাবি তাদের। 60% লিখিত পরীক্ষা হোক এবং 40% প্র্যাকটিক্যাল হোক, কারণ প্র্যাকটিক্যাল আমাদের এই কারণে দরকার, বহির্বিশ্বের সাথে তাল মিলাতে গেলে আমাদের প্র্যাকটিক্যাল দরকার আছে। কারিকুলাম প্রণয়ন প্রক্রিয়ায় সর্বজন স্বীকৃত শিক্ষাবিদ ও সব অংশীজনের প্রতিনিধিত্ব নিশ্চিত করে নতুন কমিশনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার সংস্কারের পরামর্শ শিক্ষাবিদদের। যে প্রশিক্ষণ দরকার সেই প্রশিক্ষণগুলো করার মতো আমরা যথেষ্ট ব্যবস্থা না করেই আমরা অনেক ক্ষেত্রে সেটা প্রবর্তন করেছি। এই ধরনের নানান সমস্যা আছে, সেই সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোকে মোকাবেলা করাটা এখন জরুরি। কমিশন গঠন করবেন, দে উইল ওয়ার্ক ফর ইট, এবং তারা হয়তো দ্রুত সময়ের মধ্যে সেই কমিশনের নতুন শিক্ষা কমিশন তারা হয়তো সাজেশন দেবেন যেটা বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে এবং বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাটাকে যেন বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা হয় এবং জ্ঞান অর্জন হয়, সত্যিকারভাবে ট্রান্সফার অফ নলেজ হয়, সেটার দিকে তারা নজর দেবেন। সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শিক্ষাক্ষেত্রে চরম নৈরাজ্য
ঐতিহ্য প্রতিষ্ঠিত করে গেছে বিগত সরকার। আমরা তার পূর্ণাঙ্গ সংস্কারের উদ্যোগ নেব। পাঠ্যক্রমকে যুগোপযোগী করার কাজও দ্রুত শুরু করা হবে। আর বিদ্যমান শিক্ষানীতির নানা সমালোচিত দিক সংশোধনের দাবি শিক্ষা সংশ্লিষ্টদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর হাতিরঝিল লেক থেকে সাংবাদিক রাহনুমা সারার মরদেহ উদ্ধার হয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। মঙ্গলবার রাত ৯টার দিকে সেগুনবাগিচার অফিস থেকে বের হন গাজী টিভির নিউজ রুম এডিটর রাহনুমা সারা। এর কয়েক ঘন্টা পর হাতিরঝিল লেকে মেলে তার মরদেহ। স্থানীয়রা জানান রাত ১:১টার দিকে হাতিরঝিলের ১ নম্বর ব্রিজের নিচে পানিতে ভাসতে দেখা যায় সারার দেহ। কয়েকজন মিলে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান মিরপুর কল্যাণপুরে থাকতেন সারা। গাজী টিভির নিউজ রুম এডিটর হিসেবে গত ৩ বছর যাবৎ কাজ করে আসছিলেন। প্রতিদিন অফিসের গাড়িতে বাসায় ফিরলেও মঙ্গলবার রাতে পরিচিত একজনের মোটরসাইকেলে করে রওনা হয়েছিলেন অফিস থেকে। ও যেরকম সাহসী একটা মানুষ, খুব স্ট্রেট ফরওয়ার্ড এবং খুব অ্যাক্টিভ। আসলে সেই ইয়েতে কোনো জায়গায় দেখতেছে অনেকভাবে নিউজ প্রচার হচ্ছে, তো আমি এখন আসলে সেই কথাটা বিশ্বাস করতে পারতেছি না। আর যেহেতু পুলিশ এটা নিয়ে তদন্ত করবেন, ওনারা পোস্টমর্টেম করবেন, করার পরেই আসলে আমরা কারণটা জানতে পারবো। আপুর ব্যাপারে যদি আমরা একটা কথা বলি, যে উনি আমাদেরকে মানে মুক্তভাবে কথা বলার যে ব্যাপারটা আছে না, যে সুন্দর করে স্বাধীনভাবে কথা বলার, যেটা উনি আমাদেরকে এগুলো শিখিয়ে গিয়েছেন। পুলিশ বলছে ময়না তদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। পুলিশ পাঠিয়েছি, সুরতাল করব। আমরা আপাতত ইডি মামলা নিচ্ছি, পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর দেন বোঝা যাবে আর কি বিষয়টা। নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি বখতিয়ার শিকদারের মেয়ে তিনি। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। লাগেজে তল্লাশি চালিয়ে কফি মেশিন থেকে স্বর্ণ উদ্ধার। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শারজা ফেরত যাত্রীর কাছ থেকে ১০৫টি স্বর্ণের বারসহ প্রায় ১৬ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য ১৬,৭৮,০০,০০০ টাকা। এই ঘটনায় অভিযুক্ত যাত্রীকে আটক করা হয়েছে। একটি দুটি নয়, ১০৫টি স্বর্ণের বার জব্দ করা হয়। পাশাপাশি আরও উদ্ধার করা হয় 4টি স্বর্ণের পেস্টের চাকা। বুধবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইয়ের শারজাহ এয়ারপোর্ট থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট BG 252-এর একজন যাত্রীর দুটি লাগেজে তল্লাশি চালানো হয়। জাতীয় গোয়েন্দা সংস্থা NSI ও শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে। এ সময় ওই যাত্রীর কাছ থেকে দুটি কফি মেশিন খুলে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন 15 কেজি 994 গ্রাম, যার বাজার মূল্য 16,78,00,000 টাকা। বন্দরের নিরাপত্তা ইউনিটের যে এক্সপার্ট স্ক্রিনার যারা আছেন, তারা স্ক্রিন করে সেখানে স্বর্ণের উপস্থিতি নিশ্চিত করেন। শুল্ক কর্তৃপক্ষ যথাযথ মামলা রেডি করবেন এবং সেখানে তারা চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মামলাটা চূড়ান্ত করে হস্তান্তর করবে। আটককৃত হোসাইন আহমদ সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াক্কুল বাজার এলাকার নুরুল ইসলামের ছেলে। সময় সংবাদ, সিলেট। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের বর্তমান কমিটি বাতিলের দাবিতে সংগঠনটির ব্যানার ব্যবহার করায় সমালোচনার মুখে পড়েছেন সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক। সাধারণ ব্যবসায়ীদের অনুরোধে এ উদ্যোগ দাবি করে তারা বলেন, সায়েম সোবাহান আনভীরের হাতে জিম্মি হয়ে পড়েছেন দেশের স্বর্ণ ব্যবসায়ীরা। হট্টগোল সাংবাদিকদের সঙ্গে বাগবিতণ্ডা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের সাবেক সভাপতি এনামুল হক দোলন এবং সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালের ডাকা সংবাদ সম্মেলনে এভাবে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। পরিস্থিতি স্বাভাবিক হলে তারা দাবি করেন স্বর্ণের ব্যবসা না করেও জোর করে বাজুস সভাপতি হয়েছেন সায়েম সোবহান আনভীর। রাজধানীর বায়তুল মোকাররম মার্কেট থেকে পান্থপথে বসুন্ধরা শপিং মলে সংগঠনটির কার্যালয় স্থানান্তর নিয়েও কারচুপির অভিযোগ তোলেন তারা। আমাকে 3 থেকে 3.5 বছর আগে উনি চা চকলেট দাওয়াত দিয়ে উনি বাসায় নিয়ে যান, বলে যে প্রয়োজনে সংবিধান পরিবর্তন করে আমাকে সার্টিফিকেট দিতে হবে। আমি তাকে মেম্বারশিপ দিতে বাধ্য হইলাম। একটা নির্বাচন কমিশন গঠন করে চিঠি পাঠাইলেন। কি করতে হবে আমার?
এখানে সিগনেচার করতে হবে, অ্যাপ্রুভাল দিতে হবে। 26 লক্ষ টাকা ভাড়া দিয়ে আপনার এই বসুন্ধরাতে তিনি কি করলেন, জুয়েলারি সমিতির লাক্সারি অফিস করলেন। এ সময় প্রশ্ন ওঠে, বাজুসের সাবেক নেতা হয়েও কেন বর্তমান কমিটির অনুমতি ছাড়াই সংগঠনটির ব্যানারে এই সংবাদ সম্মেলন? সদস্যদের ঘাড়ে দায় চাপিয়ে তারা বলেন, সাধারণ ব্যবসায়ীদের অনুরোধে করেছেন এই আয়োজন। আমরা সাধারণ মানুষের অনুরোধে আপনাদের সাথে কথা বলতে এসেছি। উদ্দেশ্য উনি যেন পদত্যাগ করে। এই মার্কেটে যেদিন আসি জন্মাষ্টমীর দিন, সেদিন এই মার্কেটে 140 জন দোকানদার আছে, প্রত্যেকে অনুরোধ করেছে যে আমরা এই অফিসটা সেদিন ওনারা খুলে দিয়েছে। বর্তমান কমিটি বাতিল করে দ্রুত নির্বাচনের মাধ্যমে বাজুসের কমিটি গঠনের দাবি জানান সাবেক এই নেতারা। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। দেশের সারের সংকট হবে না, প্রয়োজন মতো সব ব্যবস্থাই নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এই সময় বাজারে অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ ঠিক রাখতে আমদানি সহ সব ধাপেই নজর রাখা হচ্ছে বলেও জানান তিনি। বৈঠকে উত্থাপিত 563 কোটি 53,26,800 কোটি টাকার 4টি প্রস্তাবের সবগুলোরই অনুমোদন দিয়েছে কমিটি। সিদ্ধান্ত অনুযায়ী প্রায় 359 কোটি 81 লাখ টাকায় 90,000 মেট্রিক টন ইউরিয়া সার এবং 203 কোটি 72 লাখ টাকায় 20,000 টন মসুর ডাল কিনবে সরকার। আজকে যে অত্যাবশ্যকীয় জিনিসগুলো ছিল, সার আর মসুর ডাল, যেটা আপনার বলেছি অন্যগুলো, এগুলো আমরা অনুমোদন দিয়েছি। এগুলো আপনার শীঘ্রই, যত শীঘ্র সম্ভব এগুলো সার সংকট হচ্ছে না, একটা এরকম আলোচনা আসলে। হ্যাঁ, না, সার সংকটে যদি আমরা অতি দ্রুত 3টা প্রপোজাল আমরা অনুমোদন করেছি। আবারও খেলার খবর, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের চাকরি হারাতে পারেন হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। কাল বিসিবির সভায় আসছে চূড়ান্ত সিদ্ধান্ত। শোনা যাচ্ছে টাইগারদের নতুন কোচ হতে পারেন মোহাম্মদ সালাউদ্দিন। সরকার পতনের পর থেকে দেশের ক্রীড়াঙ্গনেও লেগেছে পরিবর্তনের হাওয়া। পুরনোদের সরিয়ে নতুনদের দায়িত্ব দেওয়া হচ্ছে প্রতিটি ক্ষেত্রেই। এবার সে তালিকায় যোগ হতে যাচ্ছেন টাইগারদের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহের নাম। পাপনের বিদায়ের পর নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদ এসেই হাথুরুকে বরখাস্ত করার ইঙ্গিত দিয়েছিলেন। তাকে বিদায় করতে যে আর্থিক ক্ষতি হবে সেটা দিতেও নাকি রাজি আছে বিসিবি। কাল আবারও বসছে বিসিবির বোর্ড সভা। বিসিবি সূত্রের খবর, এই সভাতেই আসতে পারে হাথুরুসিংহের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। লঙ্কান এই কোচকে বরখাস্ত করা হলে আপাতত দেশীয় কোচের ওপরই আস্থা রাখবে বোর্ড। কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে মোহাম্মদ সালাউদ্দিনের নাম। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সপ্তাহ জুড়ে পানিবন্দী লাখ লাখ মানুষ। লক্ষ্মীপুরে বন্যার অবনতি, ফেনীতে উন্নতি হলেও কমেনি দুর্ভোগ। দুর্গম এলাকায় ত্রাণের জন্য হাহাকার, টিএসসি থেকে যাচ্ছে সহায়তা। এবং জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করে গেজেট প্রকাশ। ছাত্র জনতার আন্দোলন সন্ত্রাসী আখ্যা দিয়েছিল আওয়ামী লীগ সরকার, বললেন উপদেষ্টা। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।